সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা সারাদিন সাংহাই শহরে ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখব, আর ওয়েদারটা আজকে খুবই ভালো। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সারাদিনের প্রচুর হেকটিক প্ল্যান, কারণ আমাদের কাছে শুধু আজকেই সময় আছে সাংহাই ঘোরার। যদিও আমরা লাস্ট 3 days আগে সাংহাই আসছি, কিন্তু এখানে আসার পর থেকে আব্বুর বিজনেসের কাজের জন্য শুধু হোলসেল মার্কেট বা কোনো শপিং মলে যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সাংহাইটা ঘুরে দেখা হয়নি। আর আগামীকালকে যেহেতু আমরা সিঙ্গাপুরের জন্য বের হয়ে যাব, তাই আজকে ছাড়া আমাদের হাতে আর সময় নেই। সাংহাই ঘুরতে অ্যাটলিস্ট 2 days টাইম লাগে আমি বলবো, বিকজ আমি যেটা দেখলাম এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে 40 minutes 45 minutes-এর মতো টাইম লাগে। সেখানে আমাদের হাতে 13টা জায়গা আছে ঘোরার, সো অ্যাটলিস্ট 2 days টাইম লাগে। কিন্তু আমাদের হাতে যেহেতু শুধু আজকেই সময় আছে, তাই চেষ্টা করব যতটুকু পসিবল কভার করার। আজকে আমরা 1 day টিকিট কেটে নিব। এখানে হচ্ছে ওয়ান টাইম ট্রাভেলের জন্য মানে এক একজন অ্যাডাল্টের জন্য 4 yuan করে লাগে, আর 1 day টিকিট হচ্ছে 18 yuan। এতদিন পর্যন্ত 1 day টিকিটটাই কাটার প্ল্যান করছিলাম, বাট যেহেতু হচ্ছে 1 day মানে 1 way ট্রিপে আমাদের হয়ে যাচ্ছিল, শুধু এক জায়গায় যাচ্ছিলাম আর ব্যাক করছিলাম, তাই আর ওইটা ইউজ করছিলাম না। আজকে আমরা 1 day টিকিটটা কেটে নিব। আমরা আজকের জন্য সাংহাইয়ের এই 1 day পাস টিকিটটা কেটে নিলাম। এটার প্রাইস হচ্ছে 18 yuan আর ভ্যালিডিটি 24 hours। এই 24 hours-এর মাঝখানে আমরা যতবার ইচ্ছা ততবার সাংহাইয়ের যে কোনো মেট্রো স্টেশন বা সাবওয়েতে এই কার্ডটি ইউজ করে চলাফেরা করতে পারবো। আর এই কার্ডটি ইচ পার্সনের জন্য আলাদাভাবে পারচেস করে নিতে হবে। আমরা চলে আসলাম জিংআং টেম্পল দেখতে, তাই আমরা জিংআং স্টেশনে নেমে গেলাম। এটা হচ্ছে জিংআং টেম্পলের স্টেশন গেট, 1 নম্বর গেট। এদিক দিয়ে বের হলাম আমরা। এখন আমরা হাতের বামে ঢুকে যাব। এটা হচ্ছে এন্ট্রান্স টেম্পলের। আমরা টেম্পল দেখতে আসছিলাম। এটা হচ্ছে জিংআং টেম্পল। এটার ভেতরে এখন পূজা হচ্ছে, বড় পূজা, যেটার কারণে ঢোকা নিষেধ। আর এই মোমেন্টে হচ্ছে এখানে রিজার্ভেশন করে আসতে হয়, যেটা সম্পর্কে আমরা জানতাম না। যারা এখানে লোকালস তারা জানতো, বিকজ আজকে ওদের অনেক বড় একটা পূজা, তাই আমরা এখানে ঢুকতে পারছি না। কিন্তু এটা যেহেতু অনেক ফেমাস সাংহাইয়ের, তাই আমরা বাইরে থেকে দেখে গেলাম। এবং ভেতরটাতে হচ্ছে কোনো ধরনের আজকের জন্য কোনো ধরনের ভিডিওস বা কোনো ধরনের ছবি নেওয়া নিষেধ, যেহেতু এখন পূজা হচ্ছে। তাই আমরা ভেতর থেকে মানে বাইরে থেকে যতটুকু ভেতরে দেখা যাচ্ছে সেই ভিডিওটাও নিতে পারলাম না, কারণ হচ্ছে ওইখানে স্ট্রিক্টলি নিষেধ ছিল। আর এখানে জায়গায় জায়গায় পুলিশ আর ওদের অফিসার্স দাঁড়ায় থাকে, তাই বাইরে থেকে শুধু দেখিয়ে দিলাম। জিংআং টেম্পলের পাশেই একটা মেকআপের মার্কেট আছে, যেটা ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর করে ডেকোরেট করা। এখানে যতগুলো ফ্লাওয়ার্স দেখা যাচ্ছে পার্পল কালারের, সবগুলো কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার। এখানে কোনো প্লাস্টিক নেই। পাতা থেকে শুরু করে ফুল সবগুলোই অরিজিনাল। আজকে যে পূজাটা হবে সেই পূজাটা হচ্ছে স্প্রিংকে ওয়েলকাম করার জন্য, আর তাই চারিদিকে এভাবেই ডেকোরেট করা। আমরা এখন যাচ্ছি জেড টেম্পলে। আমরা লাইন নাম্বার 13 থার্ড এক্সিট দিয়ে বের হলাম। এখন এদিক দিয়ে যাব। যাওয়ার পথে আব্বু আম্মু যত ধরনের কালারফুল ফুল দেখছে, সবগুলোর সাথে ছবি তুলে স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছে। আমরা স্টেশন থেকে বের হয়ে হাতের বাম দিকে 5 মিনিটের মতো হাঁটলাম, আর এরপর দেখতে পেলাম এই টেম্পলের এক্সিট গেট। যদিও এখান থেকে কিছুটা টেম্পল দেখা যাচ্ছে, তারপরও আমরা সামনের দিকে আরও কিছুক্ষণ হেঁটে যাচ্ছি। এরপর হাতের ডান দিকে পড়বে এর মেইন এন্ট্রান্স।
এরপরেই আমরা চলে আসলাম জেড টেম্পলের এন্ট্রেন্স গেটের কাছে। যদিও আমরা ক্যামেরাতে ঠিকমতো তুলে ধরতে পারিনি, কিন্তু এন্ট্রেন্স গেটটা খুব সুন্দর। আব্বু গেল ভিডিও করার জন্য, আর এদিক দিয়ে আম্মু ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে জেড টেম্পল দিয়ে এন্ট্রেন্স নিলাম আমরা। এখানেও মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানেও এখন পূজা চলছে, কিন্তু তারপরও আমাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে। এক নজরে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বৌদ্ধ মন্দিরের একটা ঝলক দেখাতে। এই মন্দিরের ভেতর কি কি মূর্তি দেয়া আছে এবং তার সামনে কি রাখা আছে। মোটামুটি দেখলাম সবগুলো মূর্তির সামনে একই ধরনের ফল রাখা আছে, তরমুজ, আপেল, আর হয়তোবা কিছুটা জায়গায় অরেঞ্জও রাখা আছে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে এবং তাদের বিশ্বাস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই বলে আমি দুঃখিত, আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তবে একটা জিনিস খেয়াল করলাম যে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীর সাথে অনেক মিল আছে, যেমন মূর্তি পূজা করা এবং তাদের সামনে বিশ্বাস করে খাবার প্রদান করা। আর তার একই সাথে তারা যেসব দেবতাদেরকে মেনে চলে সেটার মধ্যেও মিল আছে। যেমন এই মূর্তিটা দেখে আমার কাছে মনে হলো এটা অনেকটাই হিন্দু ধর্মাবলম্বী লক্ষ্মী দেবীর সাথে মিল আছে। আর এখন যে আমরা বৌদ্ধ দেবতাকে দেখতে পাচ্ছি সেটাকে ওরা মানিগড বলে দাবি করে। এখানে প্রতিটা ট্যুরিস্ট প্লেসে একটা করে সুভিনিয়ার শপ আছে, যেই শপগুলো এখানকার প্রতিটা জিনিসকে রিফ্লেক্ট করে। চাইলে এখান থেকে এসব জিনিস পারচেস করে নিজেদের বাসায় রেখে দেওয়া যাবে। এখানে ওদের প্রতিটা দেবতার ছোট ছোট মূর্তি আছে, যারা যেই দেবতাকেই বিশ্বাস করে তারা চাইলে এখান থেকে পারচেস করে নিতে পারবে। তার পাশাপাশি এখানে আছে বিভিন্ন ধরনের গলার মালা বা ব্যাজ। এরপরেই আমরা চলে আসলাম এই মন্দিরের সব থেকে বড় পূজার ঘরে। এখানে বৌদ্ধ দেবতা বিশাল বড় আকারে বসে আছে এবং সেটা দেখতে ভেতরে গিয়ে দেখলাম চারিপাশে আরও অনেক দেবতাদের মূর্তি দাঁড়িয়ে আছে। এগুলো আসলে কোনটা কি রিফ্লেক্ট করে সেটা ভালো করে বলতে পারলাম না, কিন্তু দেখলাম খুব মুগ্ধভাবে। এগুলো হচ্ছে সবগুলোতে উইশ লেখা আছে, এগুলো এখানে সেল করে। এই পেপারসগুলোর মধ্যে সবাই যার যার উইশ লিখে এখানে ঝুলিয়ে দেয়। আমরা লাইন নাম্বার 13 দিয়ে আবার 2টা স্টেশন পরে সাংহাই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে চলে আসলাম। আমরা সাংহাই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে চলে এসেছি। এখানে টিকিট প্রাইস হচ্ছে পার অ্যাডাল্ট 30 ইউয়ান করে, আর 60+ অ্যাবাভদের জন্য 25 ইউয়ান। এই পুরো মিউজিয়ামটা একদম বাচ্চাতে ভরপুর, দেখেই মনে হচ্ছে বিভিন্ন স্কুল থেকে এখানে পিকনিকে এসেছে। এই পিকনিকে ওদেরকে শিক্ষামূলক অনেক কিছু দেখায়, তার পাশাপাশি নিজেদের মধ্যেও এনজয় করতে দেখা যায়। আমরা নিচে যা কিছু দেখতে পাচ্ছি তা হচ্ছে বিভিন্ন স্কুলের বাচ্চাগুলো এসে এখানে তাদের টিফিন শেয়ার করছে আর একজন আরেকজনের সাথে খেলা করছে। আর নিঃসন্দেহে এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। মিউজিয়ামে অনেক কিছু দেখার আছে, বাচ্চাদের অনেক কিছু দেখে শেখার আছে এবং এনজয় করার মতো আছে। পুরো ভিডিওতে আমরা সেটাই দেখতে পাবো। পুরো মিউজিয়ামটা একটা 3 স্টোরেড বিল্ডিং। সবার প্রথমে আমাদের এসকেলেটর দিয়ে টপ ফ্লোরে উঠে যেতে হয়, এরপর টিকিট স্ক্যান করে মিউজিয়ামের ভেতরে যেতে হয়, এরপর প্রত্যেকটা ফ্লোরে আস্তে আস্তে দেখে দেখে নিচে নামতে হয়। টপ ফ্লোর দিয়ে আমরা সবার প্রথমে যে অংশটি দেখতে পাবো মিউজিয়ামের, তার নাম মিস্টেরিয়াস বিগিনিং। আর এখানে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এই অংশটির নাম মিস্টেরিয়াস বিগিনিং দেওয়ার কারণ হচ্ছে পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু মিস্টেরিয়াসলি আস্তে আস্তে ইভলভ হয়েছে তা এখানে দেখানো হয়েছে, এবং এই রিভলিউশনের সময় যে সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে সেটাও এখানে দেখানো আছে। যেমন এই 3D স্ক্রিনটাতে আমাদের ফুল গ্যালাক্সিটাকে দেখানো হয়েছে, এবং সেই পুরো গ্যালাক্সিতে টোটাল কতগুলো গ্রহ এবং উপগ্রহ আছে সেটারও লিস্ট ডাউন করা আছে। সেগুলো কিভাবে একটা আরেকটার সাথে জড়িত এবং কতটুকু কাছে গিয়ে আমরা এটাকে দেখতে পাচ্ছি এবং এটা বিভাজন করলে কি আসে সেটা আমরা আমাদের আঙ্গুলের থ্রুতে দেখতে পাবো। প্রত্যেকটা বাচ্চা এই জিনিসগুলো দেখছিল এবং এনজয় করছিল নিজেদের। আর এটা শুধু বাচ্চারা কেন, আব্বু নিজেও খুব এনজয় করছে। আমি আর আব্বু দাঁড়িয়ে এখানে মার্স সিলেক্ট করে নিলাম, আর এরই সাথে দেখতে পেলাম মার্সের সকল ইনফরমেশন আমাদের সামনে চলে এসেছে। যেমন এই প্লাস সাইনটাকে সিলেক্ট করলে
এটার ভেতরে কি আছে এবং দেখতে কেমন এবং ভেতরটা ঠিক কি ধরনের দেখতে পাশ থেকে পাশ থেকে এবং আমরা কোন স্যাটেলাইটের মাধ্যমে এই জিনিসগুলো তুলেছি সেই সব কিছুই এখানে দেখাচ্ছে। আমরা গ্যালাক্সি আর ইউনিভার্স সম্পর্কে তো জেনে নিলাম, কিন্তু এখন জানা যাক পৃথিবীর শুরু থেকে যে সকল প্রাণী এই পৃথিবীতে রাজ করে এসেছে সেটার একটা গ্লিমস। যেমন ডাইনোসরের একটা অংশ দেখাচ্ছে। এখানে যত ধরনের ডাইনোসরকে আমরা আজ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি তাদের বোনস দিয়ে এখানে সব কিছুরই একটা অংশ তুলে ধরেছে এবং তার পাশাপাশি তুলে ধরেছে যে সকল প্রাণী এ পর্যন্ত আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে আশেপাশে যা কিছুই দেখতে পাচ্ছি সবগুলোই অরিজিনাল পশুর স্কাল্পচার, কিন্তু এগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হয় আসল পশুটি আমাদের সামনে রয়েছে। ছোট ডিটেলসগুলো নিখুঁতভাবে তৈরি করেছে। Royal Bengal tiger, male, female, both. Yeah. 对，这条黑条的才想想。একদম অরিজিনাল মনে হচ্ছে। গরু বসলে যে ভাঁজটা পড়ে, মহিষ বসলে যে ভাঁজটা পড়ে, সেটাও এত নিখুঁতভাবে এরা তৈরি করেছে। এমনিতেই তো মানে আসলে চাইনিজদেরকে বলা হয় না যে তারা কপিতে এক্সপার্ট। আমরা এখন মিউজিয়ামের এমন অংশটিতে চলে এসেছি যেখানে সকল ধরনের সরীসৃপ প্রাণীকে দেখা যায়, যেমন সাপ, টিকটিকি, পিঁপড়া, এ ধরনের প্রাণী যারা শুয়ে শুয়ে চলাফেরা করে। এখন আমরা যে পোর্শনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বিচ্ছুর এক একটা প্রজাতি, যা মানুষ অধীর আগ্রহে বসে বসে দেখছে আর ছবি তুলছে। কারেন্টলি আমরা যে পোর্শনটা দেখতে যাচ্ছি তা হচ্ছে আমাদের গ্রোয়িং প্রেজেন্স। এই পৃথিবীতে কারেন্টলি কতগুলো মানুষ আছে এবং প্রতিটা মুহূর্তে কতগুলো বাচ্চা জন্ম নিচ্ছে এবং কতগুলো মানুষ মারা যাচ্ছে তাই এখানে শো করছে। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে বার্থ রেট ইজ টোটালি ডাবল দেন দ্য ডেথ রেট। এখন আমরা দেখতে যাচ্ছি প্রজাপতির মেলা। এখানে পৃথিবীতে ছোট থেকে বড় যে কোনো কালারে কতগুলো প্রজাতি আছে প্রজাপতি সবই দেখানো আছে। আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সাপ। যদিও এখানে দেখে মনে হচ্ছে যে সাপগুলো অরিজিনাল এবং বাস্তবতার সাথে অনেক মিল, কিন্তু সবগুলোই রাবার দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো অরিজিনাল কোনো সাপ না। এই পোর্শনটা অনেক ইন্টারেস্টিং, আমার দেখে খুব মজা লেগেছে। এখানে ওপরে পাখিদের প্রজাতি দেয়া আছে আর নিচে তাদের পায়ের মডেলগুলো তৈরি করা হয়েছে। পাখিদের নাম এবং তাদের জাতি অনুযায়ী প্রত্যেকটা পা ওভাবে তৈরি করা হয়েছে এবং ওপরে পাখির ছবি দেয়া আছে। এখানে ছোট থেকে বড় সকল ধরনের পাখির পাই মডেল হিসেবে তৈরি করা হয়েছে। এমনকি আমি দেখলাম সবথেকে বড় পাখি উট পাখির পায়ের মডেলও তৈরি করা হয়েছে এখানে। আর ঠিক তারপরেই আছে প্রতিটা পাখির মাথার অংশ। আগে আমরা দেখলাম পায়ের অংশ আর এখন মাথার অংশ তৈরি করে রেখে দেয়া আছে এখানে। দেখতে এতটা জীবন্ত, কিন্তু প্রত্যেকটাই রাবার দিয়ে তৈরি করা হয়েছে, দেখে বোঝার কোনো উপায়ই নেই।
এরপর সামনে আমরা যে দেয়ালটা দেখতে পাচ্ছি সেই দেয়ালের পুরোটা ভর্তি করে শুধুমাত্র সেসব জন্তুর মাথা দেয়া যাদের মাথায় শিং আছে। এভাবে এই জন্তু, পাখি, পশু এগুলাকে সেগ্রিগেট করা আছে। এখন আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, যদিও সেটা কালার মনে হলে এটা বিভিন্ন কালারের প্রজাপতি দিয়ে তৈরি করা একটি ড্রয়িং। আর তার ঠিক পাশেই দেয়া আছে সকল ধরনের জন্তুর স্কিন। এগুলো হচ্ছে চামড়া, যেগুলো দিয়ে লেদার তৈরি করা হয়। আজকের মতো এ পর্যন্তই। সারাদিন আমরা আর কোথায় কোথায় ঘুরলাম তা দেখবো আবার পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।